আজকে আমরা পৃষ্ঠতলী রসায়নের সেকেন্ড ক্লাসে আছি। যারা আগের ক্লাসটা দেখেনি তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবে, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে এই ক্লাসের পড়াগুলো। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে একটা পদার্থ অন্য পদার্থের উপর অধিশোষিত হওয়ার প্রক্রিয়াটা কীভাবে চলছে, হচ্ছে তার কারণ নিয়ে বলেছিলাম এবং কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, প্রভাবকারী বিষয়। এখন আমরা পার্টিকুলারলি একটা গ্যাসীয় পদার্থ একটা কঠিন অধিশোষকের উপর যখন অধিশোষিত হয় তখন সেক্ষেত্রে কী কী বিষয়ের উপর নির্ভর করে সেগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে গ্যাসের প্রকৃতি, যে গ্যাসটা কঠিনের উপর অধিশোষিত হচ্ছে তার প্রকৃতিটা কীরূপ হবে সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। দেখো, আমরা তো আগের দিন বলেছিলাম যে অধিশোষণ দুই প্রকারের হয়, ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণ। প্রথমে আমি বলছি যে ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হবে। ভৌত অধিশোষণের ক্ষেত্রে তো আমরা অলরেডি বলেছি যে একটা অধিশোষক সেটা ভ্যান ডার ওয়াল আকর্ষণের সাহায্যে কি হয় না, ওই অধিশোষকের ওপর অধিশোষিত হয়, গ্যাসীয় পদার্থটা অধিশোষিত হয়, ভ্যান ডার ওয়াল আকর্ষণের সাহায্যে পৃষ্ঠতলে জমে। এখন এই প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো, যে সমস্ত গ্যাসগুলির ক্ষেত্রে সংকট টেম্পারেচার বেশি হয়, অর্থাৎ যাকে তরলে পরিণত করা সুবিধা, অর্থাৎ যে সমস্ত গ্যাসগুলোর মধ্যে আন্তরাণবিক বলটা, আকর্ষণ বলটা বেশি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা সহজেই এই ভৌত অধিশোষণে অংশগ্রহণ করে এবং সহজেই যে কোনো গ্যাসীয় যে কোনো কঠিন অধিশোষকের ওপর সে কী করবে না, অধিশোষিত হয়ে যাবে, অর্থাৎ পৃষ্ঠতলে জমা হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত গ্যাস তার ক্রিটিক্যাল টেম্পারেচার যদি আর কি বেশি হয়, অর্থাৎ তাদের মধ্যে আন্তরাণবিক বলটা বেশি, আকর্ষণ বলগুলো বেশি আছে, নিজেদের মধ্যে আকর্ষণ বল বেশি, তাদের ক্ষেত্রে কি হয়, বেশি পরিমাণ অধিশোষিত হবে। অন্যদিকে যদি আমি বলি কোনো একটা গ্যাস, যেই গ্যাসটার ক্ষেত্রে এই যে টেম্পারেচার অর্থাৎ সংকট টেম্পারেচারটা কম, অর্থাৎ যার ক্ষেত্রে কিনা আকর্ষণ বলটা কম, তার ক্ষেত্রে অধিশোষণের মানটা কম হবে। আকর্ষণ বল যদি কম হয়, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কম হওয়া মানে কি না, সে কম পরিমাণ অধিশোষিত হবে, এখানে অধিশোষিত হয়ে জমা হবে। ওকে, এবার যে বিষয়টা বলছে যে যদি আমি বলি রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে, রাসায়নিক অধিশোষণ মানে কি, যখন আর কি গ্যাসীয় পদার্থটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে অধিশোষকের উপর জমা হয় বন্ড তৈরি করার মাধ্যমে, তখন তাকে বলছি রাসায়নিক অধিশোষণ। এর ক্ষেত্রে অতটা বেশি যে ক্রাইটেরিয়া খাটে না আকর্ষণ বলের, কারণ এক্ষেত্রে তো জানি রাসায়নিক বিক্রিয়ার উপর বেশ করে হয়। যারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, যে সমস্ত গ্যাস ওই পার্টিকুলার কঠিন অধিশোষকের সাথে রাসায়নিক বিক্রিয়া করে, তারাই এখানে ভালো পরিমাণ অধিশোষিত হবে। ওকে, এবার যেটা বিষয় বলছি কি, যে অধিশোষকের প্রকৃতির ক্ষেত্রে যদি বলি, আমরা তো একটু আগেই বললাম যে ভৌত অধিশোষণের ক্ষেত্রে যে কোনো গ্যাস যে কোনো কঠিন অধিশোষকের ওপর অধিশোষিত হয়। ভৌত অধিশোষণের ক্ষেত্রে সেখানে আর কোনো লিমিটেশন নেই যে পার্টিকুলার এই অধিশোষকটাই আমরা ইউজ করে থাকব। কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি বলছে না, একটা নির্দিষ্ট গ্যাস একটা নির্দিষ্ট কঠিনের সঙ্গেই যার যে কঠিনের সঙ্গে কিনা বিক্রিয়া করে, সেই কঠিন অধিশোষকের ওপর অধিশোষিত হবে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে একটা কোনো স্বতন্ত্রতা নেই যে পার্টিকুলারলি এই গ্যাসটা ওই কঠিনের উপর অধিশোষিত হবে, এবং কোনো স্বতন্ত্রতা নেই ভৌত অধিশোষণের ক্ষেত্রে। কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্পেসিফিকেশন রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট গ্যাস নির্দিষ্ট কঠিন অধিশোষকের উপর অধিশোষিত হবে। এবার যে বিষয়টা বলছি, দেখো যে আমরা তো আগের দিনই বলেছিলাম যে অধিশোষণ একটি কি ঘটনা, একটা পৃষ্ঠতলীয় ঘটনা, অর্থাৎ পৃষ্ঠতলের ওপর এই অধিশোষণটা ঘটে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি না, যেহেতু পৃষ্ঠতলের উপর অধিশোষণ ঘটে, তাই পৃষ্ঠতলের পরিমাণ বৃদ্ধি পেলে কি হবে না, বৃদ্ধি পেলে অধিশোষণের পরিমাণটাও বৃদ্ধি পাবে। তাই আমরা বলতে পারি যদি আর কি একটা কঠিন অধিশোষককে যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে, সেটা ভৌত হোক আর রাসায়নিক হোক, যাই হোক, তুমি যে কঠিন অধিশোষকটা ব্যবহার করছিলে, সেই কঠিন অধিশোষককে যদি তুমি গুঁড়ো করে দাও, তাহলে কি হবে, তার পৃষ্ঠতলটা বৃদ্ধি পেয়ে যায়। কোনো পদার্থকে গুঁড়ো করে দিলে তার পৃষ্ঠতল বৃদ্ধি পেয়ে যায়, চূর্ণ করে দিলে। এখন এর ফলে কি হবে, এর ফলে সেটা বেশি পরিমাণ অধিশোষণ করতে সক্ষম হবে। তাহলে পৃষ্ঠতল বৃদ্ধি পেলে অধিশোষণের মানটাও যেহেতু বৃদ্ধি পায়।
এবার যে বিষয়টা তোমাকে বলছি সেই বিষয়টা হচ্ছে উষ্ণতার প্রভাব। এই যে অধিশোষণ প্রক্রিয়া করছি তার উপর উষ্ণতা কীরকম প্রভাব ফেলে সেটা আমাকে নিয়ে আলোচনা করব। এখন অলরেডি তোমাদের বলেছিলাম যে যে এই যে কঠিন আছে, কঠিন অধিশোষক আছে, এই যদি অধিশোষণ প্রক্রিয়াটাকে আমি ভালোভাবে লিখতে চাই তাহলে এরকমভাবে লিখতে পারি, কঠিন অধিশোষক প্লাস গ্যাস, এটা বিক্রিয়া আকারে লিখছি আর কি, রিভার্সেবল ওয়ে। রিভার্সেবল মানে কি, ফরওয়ার্ডটা হচ্ছে অ্যাডসর্পশন অর্থাৎ অধিশোষণ, আর উল্টোটা হচ্ছে বিশোষণ। মানে আমি বলেছিলাম অধিশোষণের উল্টোটা হচ্ছে বিশোষণ হয়, অর্থাৎ যে প্রক্রিয়ায় যে অধিশোষিত গ্যাসটা আবার বেরিয়ে যাচ্ছে, মানে উল্টোটা ঘটছে আর কি, শোষিত থেকে বেরিয়ে যাচ্ছে, শোষিত অবস্থা থেকে বেরিয়ে যাচ্ছে। এই করলে কি হবে না, করলে কঠিন থাকছে যা তার উপরে একটা গ্যাসের লেয়ার তৈরি হয়ে যাবে, এই ঘটনা ঘটছে। এখন এই প্রক্রিয়ায় কি বলেছিলাম, ডেল এইচটা হচ্ছে এখানে নেগেটিভ, অর্থাৎ এটা একটা তাপদায়ী প্রক্রিয়া। তাহলে তাপদায়ী প্রক্রিয়া হলে কি বলতে পারি, যত তোমার এক্ষেত্রে টেম্পারেচার যত বৃদ্ধি করবে তত আর কি না অধিশোষণের মানটা কমবে। এটা আমরা কারণটাও বলেছিলাম। যদি আমি ভৌত অধিশোষণের ক্ষেত্রে যদি বলি, ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হয় না, একটা অধিশোষকের উপর গ্যাসীয় পদার্থটা ভ্যান ডার ওয়াল আকর্ষণের সাহায্যে যুক্ত থাকে। এখন যত উষ্ণতা বৃদ্ধি করবে তত সেই আকর্ষণ বলটা উইক হয়ে থাকবে, কারণ একে অপরকে ভাইব্রেট করছে কণাগুলো, তাই আর কি এই আকর্ষণ বলকে ভেঙে বেরোতে চাইবে, কারণ উষ্ণতা বৃদ্ধি করছে মানে অণুগুলো শক্তি বৃদ্ধি পাচ্ছে, তার ভাইব্রেশন এনার্জি বৃদ্ধি পাচ্ছে, যার কারণে সে সহজেই বেরিয়ে যাবে। যার কারণে বলতে পারি যে উষ্ণতা বৃদ্ধি করলে ভৌত অধিশোষণের ক্ষেত্রে সর্বদাই কী হবে না, তোমার অধিশোষণের মানটা কমতে থাকবে। এবার যদি আমি বলি রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি হবে, তাহলে এখানে উষ্ণতা বৃদ্ধি করলে কি হচ্ছে না, এটা কমতে থাকলো, মানে অধিশোষণের মানটা কমতে থাকলো। এবার রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে যদি বলি, এখন দেখো আমরা কি বলেছি, রাসায়নিক অধিশোষণ কি করে হয়, বারবার বলছি যে একটা গ্যাস যখন কঠিন অধিশোষকের সঙ্গে বিক্রিয়া করে রাসায়নিক বন্ধনের মাধ্যমে সে কী করে না আবদ্ধ হয়, রাসায়নিক বন্ধনের সাহায্যে আবদ্ধ হয়, ঠিক আছে। এখন এখন একটা বিক্রিয়া হওয়ার জন্য তো ন্যূনতম শক্তির প্রয়োজন, অর্থাৎ একটা অ্যাক্টিভেশন এনার্জির প্রয়োজন, আর অ্যাক্টিভেশন এনার্জি তো কোথা থেকে পাবে, সে টেম্পারেচারের মাধ্যমে পাবে। তাহলে একটা সার্টেন অ্যামাউন্টের টেম্পারেচার বৃদ্ধি করলে কিন্তু এক্ষেত্রে অধিশোষণের মানটা বাড়বে, কারণ টেম্পারেচার বাড়লে বিক্রিয়া মানে ওই যে সক্রিয়করণ শক্তি ক্রস করে যাবে, যার ফলে আর কি বিক্রিয়া ভালো হবে, যার কারণে আর কি অধিশোষণের মানটাও ভালো হবে, রাসায়নিক অধিশোষণ। কিন্তু টেম্পারেচার যদি তুমি একটা সার্টেন লিমিট ভ্যালুর থেকে আরও যদি বাড়িয়ে দাও তাহলে কি হবে, তখন কিন্তু উল্টো অর্থাৎ বিরূপ ফল দেখা যাবে, অর্থাৎ তখন কিন্তু উষ্ণতা বৃদ্ধি করলে ওই বন্ডগুলো আবার ব্রেক করতে শুরু করবে। তাই আমরা বলতে পারি কি না, তখন কিন্তু তোমার প্রবলেম হচ্ছে যে অধিশোষণের মানটা কমে যাবে। এখন দেখো এটাকে এই যে আমরা যে উষ্ণতার প্রভাবটা আমি কথা বলছি অধিশোষণের ওপর, এটাকে আমরা একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ গ্রাফের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। এখন মনে করছি দেখো যে মনে করছি তোমার এক্স গ্রাম হচ্ছে গ্যাসীয় পদার্থটার ওয়েট, যে গ্যাসীয় পদার্থটা অধিশোষিত হচ্ছে, আর এম গ্রাম হচ্ছে তোমার অধিশোষকের ওয়েট, অর্থাৎ যে অধিশোষকটার উপরে এক্স পরিমাণ গ্যাসটা অধিশোষিত হচ্ছে। তাহলে অধিশোষণের মাত্রা কত, তাহলে অধিশোষণের মাত্রাকে যদি রিপ্রেজেন্ট করতে হয়, অধিশোষণের মাত্রা হবে তোমার x/m, অর্থাৎ প্রতি একক গ্রাম অধিশোষকের ওপর যত গ্রাম অধিশোষিত পদার্থ অর্থাৎ গ্যাসীয় পদার্থটা অধিশোষিত হচ্ছে, সেই রেশিওটাকেই আমরা কি বলছি না অধিশোষণের মাত্রা বলছি। তাহলে যত আর কি অধিশোষণের পরিমাণটা বৃদ্ধি হবে, তার মানে কি একটা নির্দিষ্ট পরিমাণে যত গ্যাস অধিশোষিত হবে তত এক্সের মানটা বৃদ্ধি পাবে। তাহলে এক্সের মান এমটা ফিক্স রেখে এক্সের মানটা বাড়ালে কি হবে না, এই x/mটার মানটাও বৃদ্ধি পাবে, অর্থাৎ অধিশোষণ যত বাড়বে অধিশোষণের মাত্রাটা তত বৃদ্ধি পাবে। অর্থাৎ এটা নির্দেশ করছে যে কত ভালো অধিশোষণ হচ্ছে সেটা বা কত খারাপ হচ্ছে সেটা রিপ্রেজেন্ট করে, পরিমাণটাকে রিপ্রেজেন্ট করে। এখন যদি আমরা এই x/m ভাগশেষ, অর্থাৎ x/m ওয়াই অ্যাক্সিস বরাবর x/m রাখলাম আর x অ্যাক্সিস বরাবর টেম্পারেচার রাখলাম, তাহলে আমরা যে লেখচিত্র পাই, অর্থাৎ x/m ভাগশেষ টেম্পারেচারের যে লেখচিত্র পাই, তাকে আমরা বলি কি, তাকে বলি অ্যাডসর্পশন আইসোবার, অর্থাৎ যাকে বাংলাতে বলা হয় কি, বাংলাতে বলা হয়
অধিশোষণ সমচাপ। সমচাপ কেন বলছি, এখানে টেম্পারেচারটা চেঞ্জ করছি, প্রেশার কিন্তু ফিক্সড রেখেছি। একটা পার্টিকুলার প্রেশারে টেম্পারেচারের সঙ্গে অধিশোষণের মাত্রার সম্পর্ককে আমরা প্রকাশ করছি। আর আইসোবার কথাটা তোমার আসে নিশ্চয়ই, এতে থার্মোডাইনামিক্সে পড়েছো। আইসোবার মানে সমচাপকে নির্দেশ করে, যে প্রক্রিয়াটিতে চাপটা ফিক্স থাকে। তাহলে এক্স বাই এম ভার্সেস টেম্পারেচার যে লেখচিত্র, তাকে আমরা কি বলছি না অ্যাডসর্পশন আইসোবার বা অধিশোষণ সমচাপ। এখন এই যে ভৌত অধিশোষণের ক্ষেত্রে তাহলে আমার গ্রাফটা কীরূপ হবে? আমি তো একটু আগেই বললাম যে এই প্রক্রিয়াটিতে টেম্পারেচার বৃদ্ধি করলে যেহেতু কণাগুলো কাঁপে, সেখানে অধিশোষণের মাত্রাটা কমে যায়। তাই এক্ষেত্রে কী হবে, টেম্পারেচার যত বাড়বে তত এক্স বাই এম এর মানটাও কমে যাবে, অর্থাৎ কমে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই টেম্পারেচারে যা এক্স বাই এম এর ভ্যালু ছিল, এখন এই টেম্পারেচার কী হয়েছে, অনেক কমে গেছে ভ্যালুটা। 0 এখান থেকে 1 2 3 4 করে বার করছো, এদিকেও 1 2 3 4 করে বাড়াচ্ছ। তাহলে দেখতে পেলে যে অধিশোষণের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে সর্বদাই গ্রাফটা নিচের দিকে হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে অধিশোষণের মাত্রাটা। কিন্তু অন্যদিকে যদি বলি রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে, তার ক্ষেত্রেও যদি আমি ওই অ্যাডসর্পশন আইসোবার অর্থাৎ অধিশোষণ সমচাপ যদি আঁকি, তাহলে কি হবে, তাহলে গ্রাফটা তুমি দেখবে যে প্রথমে কি দিকের ক্ষেত্রে কিন্তু তোমার বাড়তে থাকবে, টেম্পারেচার বাড়লে অধিশোষণের মাত্রা বাড়বে, কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার সে আবার কমতে থাকবে। কারণ আমি বলেছিলাম যে একটা রাসায়নিক অধিশোষণ কীভাবে হয়, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বন্ড তৈরি করার মাধ্যমে হয়। তাই টেম্পারেচারের প্রয়োজন রয়েছে সার্টেন এক্সটেন্টে। সেই টেম্পারেচারে যত বাড়াবে তত অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটা ক্রস করে সে কী করবে না রিয়াকশান করে সর্বাধিক হবে। কিন্তু তারপরে যদি তুমি এক্সট্রা টেম্পারেচার দাও, তখন কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখা যাবে, অর্থাৎ তখন কিন্তু বন্ডগুলো ভাঙতে থাকবে, যার কারণে আর কি অধিশোষণের মাত্রাটা কমতে থাকবে। তাহলে এটি ক্ষেত্রে প্রথমেই কমবে, মানে যদি আমি ভৌত অধিশোষণের ক্ষেত্রে বলি, কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে প্রথমে বাড়লেও দ্বিতীয় ক্ষেত্রে আবার কমতে থাকবে। দ্বিতীয় যে বিষয়টা আমরা বলছি সেটা হচ্ছে চাপের প্রভাব, অর্থাৎ আমরা এই অধিশোষণের উপর চাপের প্রভাবটাকে নিয়ে আলোচনা করব। আমরা আগের দিন বলেছিলাম যে যত চাপ বৃদ্ধি করবে, সেটা ভৌত হোক বা রাসায়নিক অধিশোষণ হয়, তার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে অধিশোষণটা। তাহলে এক্ষেত্রেও আমরা অধিশোষণ মাত্রা দিয়ে প্রকাশ করব, অর্থাৎ এক্স বাই এম দিয়েই প্রকাশ করব। এক্ষেত্রে অধিশোষণ মাত্রা দিয়ে প্রকাশ করব, কতটা পরিমাণ কতটা এক্সটেন্ট অধিশোষণটা ঘটছে সেটাকে এক্স বাই এম দিয়ে রিপ্রেজেন্ট করব। এবং এক্ষেত্রেও কি করব, যেখানে এক্ষেত্রেও আমরা এক্ষেত্রে কিন্তু এক্স বাই এম ভার্সেস প্রেশারের লেখচিত্র রাখবো, কারণ প্রেশারটা এখানে ভ্যারিয়েবল, অর্থাৎ চেঞ্জ হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। ওই জন্য এক্স বাই এম ভার্সেস প্রেশারের যে লেখচিত্র, সেই লেখচিত্রকে আমরা বলবো কি না অ্যাডসর্পশন আইসোথার্ম, অর্থাৎ সমতাপীয়, মানে অধিশোষণ সমতাপীয় বলতে পারি। তাহলে অ্যাডসর্পশন আইসোথার্ম বলবো। আগেরটা কি ছিল, অ্যাডসর্পশন আইসোবার, এখানে অ্যাডসর্পশন আইসোথার্ম করবো। আইসোথার্ম মানে কি থার্ম কথাটা থার্মাল থেকে আসছে, অর্থাৎ টেম্পারেচার ফিক্স রয়েছে, ওই জন্য বলছি। এখন এক্ষেত্রে কি বললাম, প্রেশার যত বাড়াবে এক্স বাই এম এর মানটাও তত বাড়বে। এখন তাহলে তোমরা স্বভাবতই এক্সপেক্ট করবে কি, যে এক্স বাই এম যদি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে আর পি যদি আর কি এক্স অ্যাক্সিস বরাবর থাকে, তাহলে যে গ্রাফটা হবে সেই গ্রাফটা স্ট্রেট লাইন একদম উঠে যাওয়ার কথা, এটা ভাবতেই পারো এইভাবে উঠে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় বাস্তবিক ক্ষেত্রে যত তোমার প্রেশার বাড়াবে তত প্রথমের দিকে একটা ভালো সার্টেন এক্সটেন্টে অর্থাৎ সার্টেন রেটে বাড়লেও একটা নির্দিষ্ট প্রেশার যাওয়ার পরে কিন্তু এটা একদম স্ট্রেট লাইন হয়ে যাবে, অর্থাৎ প্যারালাল হয়ে যাবে পি অ্যাক্সিসের সঙ্গে, এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে যাবে। অর্থাৎ একটা নির্দিষ্ট প্রেশারের বেশি প্রেশারে গেলে কিন্তু আর সেই হারে অধিশোষণের মানটা বাড়বে না, আর এক সময় দেখা যাবে কনস্ট্যান্ট হয়ে যাবে। এখন তোমার মনে আসতেই পারে, আচ্ছা কেন এটা ব্যাপারটা ঘটছে, প্রেশার বাড়লে তো আপনি বললেন যে অধিশোষণের মানটা বাড়বে, তাহলে কেন এই ব্যাপারটা ঘটলো, একটা প্রেশার যাওয়ার পরে যে কেন যে ভ্যালুটা ফিক্সড হয়ে গেল? বিষয়টা হচ্ছে এরকমই যে দেখো, ধরো আমার খিদে পেয়েছে, আমার পেটটা প্রচুর খালি রয়েছে, তাহলে আমি কি করব, আমাকে খাবার দিলে আমি খাবো, মানে আমাকে 1 ঘন্টা অন্তর অন্তর একটা করে বিরিয়ানির প্লেট দিচ্ছে, আমি খাচ্ছি, যদিও অত বিরিয়ানি আমি খাই না, যাই হোক 1 ঘন্টা অন্তর অন্তর বিরিয়ানি প্লেট দিচ্ছে, আমি খাচ্ছি। ধরো 2 ঘন্টা হয়ে গেল, তাহলে 2 প্লেট সাবার হয়ে গেছে এই মুহূর্তে, তাহলে কিন্তু পেটে জায়গা নেই, তাহলে তোমাকে খাবার দিলেও তুমি কি আর খেতে পারবে? খেতে পারবে না।
এরকম ব্যাপারটা এখানেই, যে যদি কঠিন অধিশোচকের কথা বলি, এখানে আমরা একটা তুলনা করতে পারি কঠিন অধিশোচকের উপর অনেকগুলো অ্যাডসর্পশন সাইট রয়েছে, মানে যেখানে আর কি কণাগুলো বসে 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 অধিশোচিত হয়। তাহলে এর সংখ্যা নির্দিষ্ট রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট যেহেতু সংখ্যা রয়েছে, তাই গ্যাসগুলো নির্দিষ্ট অ্যামাউন্টে যুক্ত হবে। তার বেশি হলে কিন্তু যতই গ্যাস থাকুক না কেন, আর কি যুক্ত হবে? হবে না। তাহলে আমরা বলতে পারি যে ওই জন্য যে একটা প্রেশার হওয়ার পরে দেখা যাবে সম্পূর্ণ পরিমাণ অধিশোচন হয়ে গেছে, তাহলে কি এক্সট্রা আর কেউ বসবে? এক্সট্রা আর কেউ বসার জায়গাই পাবে না। যতই তোমার আনলিমিটেড অ্যামাউন্টে গ্যাসটা থাকুক না কেন, আমার যদি পেটে খাওয়া মানে পেট যদি খালি না থাকে, তাহলে কি করে আমি ওই গ্যাসটাকে বসাতে পারবো না। এখন যে পার্টিকুলার প্রেসারে দেখা যায় তোমার আর বাড়ছে না x/m এর ভ্যালুটা, সেই পার্টিকুলার প্রেসারকে আমরা বলছি কি না সম্পৃক্তকরণ চাপ, অর্থাৎ স্যাচুরেশন প্রেসার। অর্থাৎ এই প্রেসারের বেশি প্রেসারে আর কিনা অধিশোচন হচ্ছে না। এবারে আমরা ফ্রেডলিসের অধিশোচন সমতাপীয়টা নিয়ে আলোচনা করছি। বিজ্ঞানী ফ্রেডলিস কি করেছিলেন, এই যে একটা গ্যাস সেটা একটা কঠিন অধিশোচকের ওপর অধিশোচিত হচ্ছে, সেই সংক্রান্ত একটা মানে মানে একটা ফর্মুলা প্রকাশ করেছিলেন, ঠিক আছে, এবং তার উপর বেস করে গ্রাফ তৈরি করেছিলেন। দেখো, এই ফ্রেডলিস ছাড়াও আরও অনেক বিজ্ঞানী আছেন, তাদের নাম না উল্লেখ করাটা খুব অপমানজনক হবে। তোমাদের সিলেবাসে যেগুলো যদিও নেই সেগুলো ল্যাঙ্গামুর, বেট আইসোথার্মস এইগুলো রয়েছে আর কি, ঠিক আছে। এখন তোমাদের সিলেবাসে ফ্রেডলিসের অ্যাডসর্পশন আইসোথার্মটা আছে, সেটা নিয়ে আলোচনা করছি। তিনি দেখো সমতাপীয় মানে কি বুঝতে পারছো, যে এটা এখানে প্রেশারের সঙ্গে রিলেশনটাই বলেছে। তিনি একটা ইকুয়েশন তৈরি করেছিলেন, সেই ইকুয়েশনটা হলো যে x/m অর্থাৎ অধিশোচন মাত্রা সমান হচ্ছে k ইন্টু p⁴1/n, যেখানে x/m হচ্ছে অধিশোচন মাত্রা, k এবং nটা ধ্রুবক, আর p হচ্ছে প্রেশার, ঠিক আছে। এখন n এর ভ্যালু সবসময় দেখা যায়, এই যে n এর ভ্যালুটা সবসময় 1-এর থেকে বেশি হবে, বুঝতে পারলে? এবারে এই সংক্রান্ত গ্রাফ কীরকম হতে পারে? একটা হতে পারে যদি তুমি লগ নিয়ে নাও, ওইদিকে সব গোটাটা লগ নিয়ে নিলে কী হবে, তাহলে লগ x/m সমান লগ k প্লাস 1/n লগ p। তাহলে এখানে যদি আমরা এই লগ x/m ভার্সেস লগ p যদি একটা গ্রাফ করি, তাহলে গ্রাফটা কীরূপ হবে দেখো তো দেখি। লগ এই বরাবর লগ x/m আছে, আর এই বরাবর আছে লগ p। তাহলে দেখো এটা স্ট্রেট লাইন হচ্ছে না, যেখানে এটা y, এটা হচ্ছে mx, আর এটা c, এটা স্ট্রেট লাইন ইকুয়েশন হচ্ছে। তাহলে তার কিনা ইন্টারসেপ্টটা সেটা হচ্ছে লগ k, আর স্লোপটা কত হচ্ছে, স্লোপটা হচ্ছে আমার 1/n। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা সহজেই স্লোপের মানটা k এর মানটা বার করতে পারি যে গ্রাফ টানার মাধ্যমে। আর এবার একটা বিষয় বলছে দেখো, তাহলে এখন আমরা তো নর্মাল জেনেছি যে মানে নর্মাল ক্ষেত্রে, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি দেখা যায় যে গ্রাফটা কীরূপ হয়, সেটা আমরা একটু আগে আলোচনা করলাম। সেটা হচ্ছে এরকম হয়, অর্থাৎ এক্স ভার্সেস এম এর লেখচিত্রটা এরূপ হয়, প্রথমে বাড়াতে থাকে, তারপরে একটা নির্দিষ্ট প্রেশার হওয়ার পরে সেটা আর কি ফিক্সড ভ্যালুতে x/m এর ফিক্সড ভ্যালুতে গিয়ে পৌঁছয়। এখন আমার উদ্দেশ্য কি হবে, আমার উদ্দেশ্য হবে যে এই যে ফ্রেডলিসের যে অধিশোচন সমতাপীয়টা আছে, সেটাকে ম্যাচ করব আমরা বাস্তবিকের সঙ্গে, অর্থাৎ বাস্তবে যে x/m ভার্সেস p হয় তার সঙ্গে ম্যাচ করব। কিভাবে করব দেখো, আমি প্রথমে বাস্তবিক ক্ষেত্রটা আঁকছি। বাস্তবিক ক্ষেত্রে কি দেখলাম, যে x/m ভার্সেস p এর লেখচিত্রটা প্রথমের দিকে উঠে তারপরে একদম মানে ফিক্সড ভ্যালুতে গিয়ে পৌঁছায়। x/m এর ভ্যালুটা যতই প্রেশার বাড়াও না কেন, x/m এর মানটা ফিক্স থাকে। সেই কারণটাও বললাম সেই বিরিয়ানির এক্সাম্পল দিয়ে। যাই হোক, পেটে খাবার না থাকে মানে ফাঁকা জায়গা না থাকলে কি করে খাবে সে, তাই না? যাই হোক, এখন দেখো এই গ্রাফটাকে আমরা 3টে পার্টে ভাগ করতে পারি। এইটা হচ্ছে একটা পার্ট, মানে এইখান থেকে এখানটা একটা পার্ট, ঠিক আছে। এইখান থেকে এইখানে একটা পার্ট রয়েছে, আর এইখান থেকে এই টোটাল যেটা যত এবার বাকি যে পার্টটা পড়ে রয়েছে সেটা একটা পার্ট। তাহলে একটা পার্ট, দুটো পার্ট, 3টে পার্ট।
তাহলে কারণ 3 রকমের কার্ভ আছে দেখো, এখানে কিন্তু তোমার আছে প্রথমেই বাড়ছে, স্ট্রেট লাইন বরাবর বাড়ছে, এখানে কিন্তু একটু কার্ভ নেচার রয়েছে, আর এখানেও স্ট্রেট লাইন আছে কিন্তু সেটা সমান্তরাল রয়েছে, অর্থাৎ ফিক্সড ভ্যালু রিপ্রেজেন্ট করছে। এখন আমরা কি জানি, x/m সমান k ইন্টু p⁴1/n। এখন n এর ভ্যালু ভ্যারি করে করে আমরা 3টে গ্রাফকে রিপ্রেজেন্ট করব। যদি তুমি মনে করো যে এই যে n এর ভ্যালু যদি 1 হয়, n এর ভ্যালু 1 হওয়া মানে কি নির্দেশ করছে বলো দেখি। n এর ভ্যালু যদি 1 হয়, ধরো n এর ভ্যালু যখন 1 হবে, যদি 1 হয়, আমি বলেছিলাম n এর ভ্যালুটা গ্রেটার দেন 1 হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তো যদি n এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে, তাহলে x/m সমান হচ্ছে k ইন্টু p হবে, কারণ 1/1 করলে কি হবে, 1/n মানে 1/1, তাহলে 1 হবে শুধু। তাহলে x/m ভার্সেস যদি p তখন লিখেছি, তাহলে কীরকম স্ট্রেট লাইন হবে, y = mx, তাই তো। তাহলে স্ট্রেট লাইন হচ্ছে, ওই জন্য এই পার্টটাকে নির্দেশ করছে যখন n এর ভ্যালুটা আর কি 1। তো এক্ষেত্রে যদি n এর ভ্যালুটা ইনফিনিটি বসাই, তাহলে k x/m এর ভ্যালুটা কী হবে, k ইন্টু p⁴1/∞ হবে, তার মানে k ইন্টু p⁴0, কারণ 1/∞ মানে 0 হয়, তার মানে কি শুধু k, কারণ কোনো কিছুর ওপর 0 হলে কি হয়, সেটা ভ্যালুটা 1 হয়ে যায়, তাহলে x/m সমান k হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে প্রেসারের ভ্যালু যখন মানে যদি আমি মানে n এর ভ্যালু যখন ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছি আমরা যে x/m সমান কনস্ট্যান্ট, একটা k কনস্ট্যান্ট আসছে, মানে কি ভ্যালুটা ফিক্স থাকছে। অর্থাৎ এই গ্রাফটা, অর্থাৎ তার থার্ড পার্টের যে পার্টটা আছে সেইটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করছি, অর্থাৎ x/m এর ভ্যালুটা আর কি একটা ফিক্সড ভ্যালুতে পৌঁছে গেছে, যার মানটা হচ্ছে k। তাহলে এটার ক্ষেত্রে কি n এর ভ্যালুটা ইনফিনিটি মানে 1/n এর ভ্যালুটা 0, আর এই যে 1 এবং ইনফিনিটির মাঝখানে যে ভ্যালুগুলো রয়েছে সেই পার্টটা আর কি, n এর ভ্যালু তো 1 এখানে, ইনফিনিটি এখানে, তাহলে ইনফিনিটি আর 1 এর মাঝখানে যে ভ্যালুটা হবে n এর, সেই ভ্যালু যদি তুমি বসাও তাহলে এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করবে, সেটা মানে সেকেন্ড পার্টটাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার n=1, এখানে n=∞। এবার যে বিষয়টা বলছে সেটা হচ্ছে কঠিন অধিশোষকের সক্রিয়করণ। আমরা অধিশোষককে অ্যাক্টিভেট করতে পারি, অ্যাক্টিভেট করলে তার যে অধিশোষণ ক্ষমতাটা সেটা আগে যা ছিল তার তুলনায় বেড়ে যেতে পারে। এটা কিভাবে করতে পারি, এটা অনেক উপায়ের সাহায্যে তৈরি করতে পারি। একটা উপায় যে তোমাদের চেনা রয়েছে, একটা হচ্ছে চূর্ণ ভেঙে দিলে, চূর্ণ বিচূর্ণ করে দিলে। তাহলে চূর্ণ করলে কি হবে, চূর্ণ করলে তার পৃষ্ঠতলের সংখ্যা বৃদ্ধি পাবে, যার ফলে অধিশোষণ বাড়বে। দ্বিতীয় যেটা বিষয়টা হচ্ছে তোমার কি না, আমি যদি ওই যে তলটা যদি ঘষে দিই, তলটা ঘষে দিলে এবড়ো খেবড়ো অমসৃণ তল হয়ে যাবে, যার ফলে অধিশোষণের মানটা বৃদ্ধি পাবে। আবার যদি অনেক সময় আমরা উত্তপ্ত করতে পারি, যদি উত্তপ্ত করি তাহলে কি হয়, তাহলে অনেক সময় দেখা যায় তোমার যে উত্তপ্ত করলে সেটা দেখা যায় অধিশোষণের মানটা বৃদ্ধি পায়। তাহলে এই বিভিন্ন প্রকার পদ্ধতির সাহায্যে আমরা কি করতে পারি, যে ওই যে অধিশোষকটাকে সক্রিয় করতে পারি। এবার যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে এই যে অধিশোষণ ইউজ করছি, এর প্রয়োগটা কি, অ্যাডসর্পশনের অ্যাপ্লিকেশনটা কি। অ্যাপ্লিকেশনের মাধ্যমে এক নম্বর হচ্ছে যেটা তোমাদের খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি যে ধরো অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে তোমাকে দেখবে বায়ুশূন্য কন্ডিশনের প্রয়োজন রয়েছে, মানে এমন একটা বিক্রিয়া করা হচ্ছে যেখানে আর কি বায়ু থাকলে চলবে না, অর্থাৎ বায়ুশূন্য কন্ডিশন। সেখানে আমরা কি করি, সেখানে আমরা একটা পাত্র নিই, সেই পাত্রের সঙ্গে স্টপকক যুক্ত থাকে, সেই স্টপকক ঘুরিয়ে আমরা এর মধ্য থেকে গ্যাসটাকে বার করে দিই। মনে করো সেই রিয়েজেন্টগুলোকে নিয়েছিলে, নেওয়ার পরে মানে যেগুলো যারা বিক্রিয়া করবে বিক্রিয়ক তাদেরকে নিয়েছিলে, আর এখানে তো গ্যাস ছিলই অলরেডি, তুমি স্টপকক দিয়ে কি করলে গ্যাসটাকে বার করে দিলে। এখন যতই বার করো না কেন কিছু পরিমাণে গ্যাস থাকবে, সেই গ্যাসটাকে তো দূর করার প্রয়োজন রয়েছে, বা এই গ্যাসটা যাতে বিক্রিয়া অংশগ্রহণ না করে তার যে সেটা ইউজ করতে হবে। তার জন্য আর কি করি আমরা, এর মধ্যে চারকোল ঢুকিয়ে দিই। চারকোল ঢুকিয়ে দিলে সেই চারকোলটা যে এক্সট্রা কিছু সামান্য অ্যামাউন্টে গ্যাসটা ছিল তাকে কি করবে, তাকে শোষিত করে দেবে, যার ফলে আর কি আমাদের ওই বায়ুশূন্য কন্ডিশনটা তৈরি হয়ে যাবে। তাহলে চারকোল ইউজ করে আমরা কি করি, সক্রিয় চারকোল ব্যবহার করে আমরা এইটা কাজটা করতে পারি, বায়ুশূন্য করতে পারি পাত্রকে। দ্বিতীয় যে বিষয়টা বলছে সেটা হচ্ছে কি না, যখন আমরা ওই আখের রস থেকে যখন চিনি তৈরি করি তখন সেক্ষেত্রে আর কি ওই রসের মধ্যে কিছু রঙিন পদার্থ থাকে, সেই রঙিন পদার্থকে যদি সক্রিয় চারকোলের সাহায্যে শোষিত করে নেওয়া হয়,
তাহলে ইক্ষু রস থেকে অর্থাৎ আখের রস থেকে চিনি উৎপাদনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় রঙিন পদার্থকে শোষিত করার ক্ষেত্রে আমরা অধিশোষণ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করতে পারি। এখানে অধিশোষক হিসেবে এখানেও সক্রিয় চারকোল অর্থাৎ অ্যাক্টিভেটেড চারকোল ইউজ করে থাকি। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে কি, 3 নম্বর বিষয় হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে আর কি অনুঘটক হিসেবে অধিশোষণটা প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারি, অনুঘটক ক্ষেত্রে অনুঘটক হিসেবে ব্যবহার করতে পারি। সেটা আমরা একটু কিছুক্ষণ পরে আলোচনা করব, অনুঘটক হিসেবে ইউজ করতে পারি। 4 নম্বর যে বিষয়টা হচ্ছে কি না, আমরা ক্রোমাটোগ্রাফিক পদ্ধতির সাহায্যে বিভিন্ন পদার্থের মিশ্রণকে থেকে পদার্থগুলিকে আলাদা করার ক্ষেত্রে ইউজ করে থাকি। ক্রোমাটোগ্রাফিক পদ্ধতিটা আসলে কিছুই না, এটা অনেক রকমের রয়েছে, গ্যাস ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি, খুব ইন্টারেস্টিং জিনিস। এতে কি করা হয়, বিভিন্ন পদার্থকে তার অধিশোষণের উপর ভিত্তি করে আলাদা করা হয়। ধরো একটা একটা ধরো বুলেট রয়েছে, বুলেটের মতো কলাম রয়েছে, তাকে স্ট্যান্ডের সাথে যুক্ত করা রয়েছে। এবার কি করা হয়, এখানে তোমার অনেক কিছু পরিমাণ অধিশোষক রেখে দেওয়া হয়, আর এই পাত্রের মধ্য দিয়ে আর কি ওপর দিয়ে এ আর বি এর মিক্সচারটা ঢালা হয়। এবার মনে করা হলো এ বেশি পরিমাণ অধিশোষিত হয়, বিটা কম পরিমাণ অধিশোষিত হয়, তাহলে কি হবে, এ অধিশোষিত হয়ে জমতে থাকবে কিন্তু বি ডাইরেক্টলি নিচে নামতে থাকবে, নেবে তোমার কি একটা পাত্রে জমানো হয়। এখন যখনই এখানে বি ভর্তি হয়ে গেল, কে পড়ে রয়েছে, এখানে এ পড়ে রয়েছে, এ যেহেতু অধিশোষিত হয়ে গেছে তাই পড়ে রয়েছে। এবার আমি কি করব, এটা যখন বিটা আলাদা হয়ে গেল তখন এটাকেও তো আমাকে একটা আলাদা পাত্রে নিতে হবে। তার জন্য আমরা কি করব, তার জন্য ওই বিটা নিয়ে নেওয়ার পরে আমরা এর উপর দিয়ে সি তরল ঢালবো। সিটা হচ্ছে এমন তরল যে কিনা এর তুলনাতেও এর উপর বেশি অধিশোষিত হয়, তাহলে কি হবে, সি প্রেসারাইজ করে একে বার করে দেবে, যার ফলে এটা আবার অন্য পাত্রে জমা হবে। ঠিক আছে, আমি এটা নর্মাল একটা ইনফরমেশন দিলাম, এতে অনেক ডিটেলসের ব্যাপার আছে, উঁচু ক্লাসে উঠলে পড়বে। এইগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, আবার নিষ্ক্রিয় গ্যাসের যে পৃথকীকরণ, সেক্ষেত্রে আমরা কি করি না, নারকেলের খোল পুড়িয়ে যে অঙ্গার তৈরি করি, সেই অঙ্গারকে অধিশোষক হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস যেটা রয়েছে নোবেল গ্যাসের ক্ষেত্রে আমরা যদি আলাদা করতে চাই, তাহলে তার ক্ষেত্রে আমরা এই অধিশোষণ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে, এইগুলো আছে মোটামুটি। এবার আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে তোমার অনুঘটক। অনুঘটক কি না, অনুঘটক হচ্ছে এমন একটা পদার্থ যে বিক্রিয়া শুরুতে অংশগ্রহণ করে শুধুমাত্র বিক্রিয়ার হারকে বাড়ায়, কিন্তু বিক্রিয়া হয়ে যাওয়ার পরে নিজে অপরিবর্তিত থাকে, তাকে আমরা কি বলছি, অনুঘটক। তাহলে বিক্রিয়ার গতি বাড়াবে কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকবে, তাকে বলছি আমরা অনুঘটক। যেমন একটা এক্সাম্পল তোমরা যদি জানো যে KClO3, তুমি তাকে যদি হিট দাও তাহলে কি হয়, সেখান থেকে KCl প্লাস অক্সিজেন তৈরি হয়। এই প্রক্রিয়াটাতে হাই টেম্পারেচারের প্রয়োজন রয়েছে, কিন্তু যদি তুমি এই টেম্পারেচারে লো টেম্পারেচারে করতে চাও এই প্রক্রিয়াটাকে, তাহলে তার মধ্যে MnO2 অ্যাড করে দাও, তাহলে লো টেম্পারেচারেই কী হবে না, এই প্রক্রিয়া স্পিডে হয়ে যাবে, মানে আমাকে বেশি টেম্পারেচার দিতে হচ্ছে না। তাহলে MnO2 অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে অনুঘটক হিসেবে কাজ করছে, কিন্তু বিক্রিয়ার পরে নিজে অপরিবর্তিত থাকে, তাকে আমরা কি বলছি, অনুঘটক। ওকে, এবার অনুঘটকের মধ্যে কিছু টার্ম রয়েছে। অনুঘটকের টার্ম বলতে কি না, এই সম্পর্কিত, অনুঘটন সম্পর্কিত। প্রথমে যেটা বলছি কি না, বাধক বা মন্দক যাকে বলি, মন্দক মানে ঠিক বুঝতে পারছো উল্টোটা। অনুঘটক কি করে, অনুঘটক তোমার ত্বরান্বিত করে প্রক্রিয়াকে, কিন্তু মন্দক কি করে, মন্দক করে কি স্লো করে দেয় প্রক্রিয়াটাকে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে H2O2 ডিকম্পোজিশন, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড কি হয় না, ভেঙে গিয়ে অক্সিজেন এবং জল উৎপন্ন করে, এই প্রক্রিয়া চলতে থাকে। এই প্রক্রিয়াকে আমরা স্লো করতে পারি যদি তার মধ্যে কিছু পরিমাণ ফসফরিক অ্যাসিড অ্যাড করে দিই, H3PO4। তাহলে H3PO4 এখানে কি করছে, মন্দক হিসেবে কাজ করছে। এখন অনেকে এরকম উল্লেখ করে যে মন্দক মানে কিন্তু ঋণাত্মক অনুঘটক। ঋণাত্মক অনুঘটক কেন বলছে তারা, তাদের যুক্তি হচ্ছে যে অনুঘটকটা যেহেতু রিয়াকশনকে ত্বরান্বিত করে, আর মন্দক যেহেতু স্লো আপ করে, তাই আমরা বলতে পারি যে মন্দকই হলো ঋণাত্মক অনুঘটক। কিন্তু এটা বলাটা উচিত নয়, কারণ অনুঘটক যে প্রক্রিয়ার সাহায্যে বিক্রিয়াকে ত্বরান্বিত করে, মন্দক কিন্তু সেই প্রক্রিয়া উল্টো প্রক্রিয়ার সাহায্যে মন্দীভূত করে না, সে অন্যভাবে মন্দীভূত করে প্রক্রিয়াটাকে, তারা রিভার্সালভাবে কিন্তু মন্দীভূত করে না। ওই জন্য মন্দককে আমরা ঋণাত্মক অনুঘটক বলবো না। দ্বিতীয় বিষয় হচ্ছে কি না, দ্বিতীয় বিষয় হচ্ছে অনুঘটক উদ্দীপক।
অনুঘটক উদ্দীপক হলো অনুঘটক উদ্দীপক হলো এমন একটি পদার্থ যে কিনা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এমনকি সে নিজে অনুঘটক নয়। সে কি করে, অনুঘটকের কার্যক্রমিতা বৃদ্ধি করে। যেমন একটা এক্সাম্পল তোমাদের বলি, যে হেবার পদ্ধতি যখন অ্যামোনিয়া প্রস্তুত করো, তার ক্ষেত্রে আমরা এফিকে অর্থাৎ আয়রনকে অনুঘটক হিসেবে ব্যবহার করি। এখন এই আয়রনের অনুঘটক কার্যকারিতা অর্থাৎ আয়রন আরও ভালো অনুঘটক হিসেবে কাজ করানোর জন্য আমি তার মধ্যে এক্সট্রা করে K2O বা মলিবডিনাম বা Al2O3 মিক্সচার ইউজ করি, অর্থাৎ K2O প্লাস Al2O3 বা মলিবডেনাম ইউজ করি, MO। এটা ইউজ করলে কি করে এফি কার্যকারিতা বৃদ্ধি করে, এফি যে অনুঘটক তার কার্যকারিতা বৃদ্ধি করে। তাদেরকে আমরা হচ্ছে অনুঘটক উদ্দীপক, অর্থাৎ অনুঘটককে উদ্দীপিত করছে এই সমস্ত পদার্থটি। আর তার উল্টোটা কি, অনুঘটক বিষ, মানে অনুঘটকের যে কার্যক্ষমতা তাকে আর কি কমিয়ে দেবে, তাকে অনুঘটক বিষ বলছি আমরা। অনুঘটক বিষ হচ্ছে কি না, যে সমস্ত পদার্থ কোনো অনুঘটকের কার্যকারিতা কমিয়ে দেয় তাকে আমরা অনুঘটক বিষ বলছি। একটা এক্সাম্পল কি না, স্পর্শ পদ্ধতিতে তুমি যখন সালফারিক অ্যাসিড উৎপন্ন করো তখন SO2 গ্যাসকে জারণ করো। এই SO2 গ্যাসের জারণের সময় কি করো, তুমি পিটি অনুঘটক ইউজ করো। এই পিটি অনুঘটকের প্রক্রিয়াটাকে আমরা মন্দীভূত করতে পারি, প্লাটিনামের অনুঘটকের প্রক্রিয়াটাকে মন্দীভূত করতে পারি যদি আমরা ওর মধ্যে কিছু পরিমাণ AS2O3 ইউজ করি। তাহলে কি করে, AS2O3 আর্সেনিকের অক্সাইড, সে কি করে, সে আর কি পিটির কার্যকারিতাকে কমিয়ে দেয়। তাই একে আমরা কি বলতে পারি, অনুঘটক বিষ। ওকে, তাহলে আজকে এখান পর্যন্ত থাক। আমরা পরের দিনে অনুঘটকের আরও কিছু ডিটেলসে বৈশিষ্ট্য এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ওকে।